আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাকসুদুল হাসান। আশা করি সবাই ভালো আছেন। আমি এই যে কফিটি খাচ্ছি, এই কফিটি গত ২ বছর আগেও দাম ছিল ১১০ ইয়েন। এখন এটির দাম বেড়ে হয়েছে ১৬০ ইয়েন, অর্থাৎ ৫০ ইয়েন দাম বেড়েছে। কাজেই জাপানের মূল্যস্ফীতি সম্পর্কে কিছুটা ধারণা নিশ্চয়ই আপনি পাচ্ছেন। এবং শুধু কফি তো একটি উদাহরণ দিলাম। এই মুহূর্তে আমি যেহেতু কফি খাচ্ছি, চাল ডাল থেকে শুরু করে সব কিছুর দামই এরকমভাবেই বেড়েছে। আর আরেকটি উদাহরণ দিই, আমি যখন প্রথমে জাপান আসি ৫ বছর আগে, তখন আমার হেলথ ইন্স্যুরেন্স ছিল, অর্থাৎ স্বাস্থ্য বিমা। মান্থলি আমাকে দিতে হতো যেই টাকা, এই ৫ বছরের ব্যবধানে সেটি ১০ গুণ বেড়েছে। ট্যাক্স বেড়েছে ৩ গুণ, তারপরে পেনশন টাকা সেটিও বেড়েছে। অর্থাৎ এখানে জীবন ক্রমেই কঠিন হয়ে উঠছে। সেই তুলনায় ধরেন মজুরি বেড়েছে, শ্রম মজুরি বেড়েছে ১০% মতো। কাজেই দিনকে দিন জীবন কঠিন হচ্ছে। সেটি জাপান নয়, সারা বিশ্বেই জীবন কঠিন হয়ে যাচ্ছে। তো আমি এই উদাহরণগুলো দিলাম এই কারণে, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিংবা মূল্যস্ফীতি যেটিই বলি, এটি যেমন জীবনকে কঠিন করে তুলেছে, তেমনি প্রবাসী যারা আছে জাপানে, তাদের আইন কানুনের জটিলতায় জীবন আরও কঠিন হবে সামনে। কারণ বিদেশিদের জন্য নতুন করে সরকার আইন করছেন এবং অনেক আইন ইতিমধ্যেই কার্যকর হয়ে গেছে। আগে এইখানে ধরেন কেউ যদি উদ্যোক্তা হতে চাইতো, বিশেষ করে বিদেশিরা, সেই ক্ষেত্রে আপনার প্রাথমিক মূলধন ক্যাপিটাল দেখাতে হতো ৫০ লাখ ইয়েন। সেটি এই বছরের ১৬ অক্টোবর থেকে বেড়ে হয়েছে আপনার ৩ কোটি ইয়েন, অর্থাৎ জাপানিজদের হিসাবে বলা হয় ৩,০০০ মান। তো আপনি বুঝতেই পারছেন যে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রেও বিদেশিদের জন্য প্রক্রিয়াটি কত কঠিন হয়ে গেছে। শুধু সেখানেই থেমে নেই, আপনার যেখানে ভিসা রিনিউ করার জন্য ফি আগে দিতে হতো ৪ থেকে ৬,০০০, এখন সেটি হয়ে যাচ্ছে ২৫ থেকে ৩০,০০০ ইয়েন। আপনার পিআরের আবেদনে যেখানে ১০,০০০ ইয়েনের মতো লাগতো, সেটি এখন ১০ গুণ বাড়ানো হয়েছে। এবং যারা এই যে হেলথ ইন্স্যুরেন্স কিংবা এই পেনশন, ট্যাক্স এগুলো নিয়মিত পরিশোধ করবেন না, তাদের জন্য ২০২৭ সাল থেকে এসব পর্যালোচনা করে যাদের ভিসা, বৈধ ভিসা আছে, তাদের ভিসা বাতিল করার মতো কঠিন সিদ্ধান্ত হয়ে গেছে ইতিমধ্যেই। কাজেই বুঝতেই পারছেন, নানা আইন কানুনের মধ্য দিয়ে এই যে বিদেশি যারা আছেন, তাদের জন্য জাপানের বসবাস দিনকে দিন আরও কঠিন হচ্ছে। এটি বিদেশিদের জন্য দুঃসংবাদ হলেও জাপানিজ যারা আছেন তারা অনেকেই এই সরকারের নতুন উদ্যোগকে সমর্থন করছেন, আবার অনেকেই এর প্রতিক্রিয়াও জানিয়েছেন। কারণ জাপানে যেহেতু বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে, কিংবা জাপানের জনসংখ্যা যে গ্রোথ সেটি কম, এবং এই তরুণ প্রজন্ম সবচেয়ে উদ্বেগের কারণ জাপানে। কারণ তারা আসলে বিয়ে শাদীর প্রতি অনাগ্রহ হয়ে পড়ছে। যে সেটি এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিংবা মূল্যস্ফীতির যে গ্যারাকল, সেটিতে কিন্তু জাপানিজরাও পিষ্ট হচ্ছেন। তারাও কিন্তু সরকারের প্রতি আবেদন জানিয়েছেন যে হেলথ ইন্স্যুরেন্স, ট্যাক্স ইত্যাদি কমানোর জন্য, কারণ তাদের জীবনও দুর্বিষহ হয়ে উঠছে। আর এসব কারণে কিন্তু তরুণ প্রজন্ম তারাও কিন্তু এই যে সংসারের যে খরচ, সেটিতে তারাও হিমশিম খাচ্ছে, এবং তাদের এই বিয়ে না করার অনাগ্রহের প্রতি এটিও কিন্তু একটি কারণ বলে ধরা হয়। তো এই যে নানা কারণে জাপানে কিন্তু প্রচুর শ্রমশক্তির, জনশক্তির প্রয়োজন রয়েছে, যেটি একটি হিসাবে এর আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে ২০৪০ সালের মধ্যে জাপান ১,৩০,০০,০০০ মতো জনশক্তির প্রয়োজন হবে, এবং বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে এই জনশক্তির প্রয়োজন মেটাতে বাংলাদেশ সব কিছু করার চেষ্টা করবে, অর্থাৎ যত বেশি জনশক্তি জাপানে পাঠানো যায় সেই বিষয়গুলো চেষ্টা করবে। কিন্তু এই যে নতুন আইন কানুন হচ্ছে, সেটি কেন হচ্ছে সেটি একটু আসলে আলোকপাত করার দরকার। কারণ এইখানে যেই বিষয়টি আমি জাপানিজদের সাথে কথা বলে দেখেছি, যে জাপান কিন্তু তাদের দেশটাকে
নিজেদের মতো কাস্টমাইজ করে নিয়েছে। অর্থাৎ তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিবেশের প্রতি তাদের যে আচরণ, দায়বদ্ধতা, নিট অ্যান্ড ক্লিন এবং সততা, এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে তারা দেখেন। কারণ তারা দেখেন যে যারা ট্যুরিস্ট আসেন জাপানে, তারা আসলে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি কিংবা জাপানের যে নর্মস, ভ্যালুস রয়েছে, আপনি জাপানের ট্রেনে কিংবা পাবলিক সার্ভিসে কিংবা আপনি কনভেনিয়েন্স স্টোর, শপিং মলে সাধারণত ফোনে কথা বলা নিষেধ। কিন্তু এই আইন নিয়মকানুনগুলো দেখা যাচ্ছে যে যারা বিদেশি রয়েছেন, ট্যুরিস্ট রয়েছেন কিংবা যারা এখানে থাকেন, তারা অনেকেই মানেন না। এই জিনিসগুলোকে কিন্তু জাপানিজরা ভালোভাবে নেয়নি এবং আপনার বাসায় থেকে যারা যে বাসায় থাকেন হয়তো বেশি শব্দ হয় কিংবা অনেক ধরনের অনিয়ম ঘটছে। কিংবা জাপানে আমি যদি সাম্প্রতিক সময়ের কথা বলি, সাইতামার দিকে চুরির ঘটনা ঘটছে অনেক। সেটির পিছনে দেখা গেছে যে বিদেশিদের নাম আসছে। তো এই যে পুলিশের কাছে কিন্তু অনেক রিপোর্ট যায় এবং সেই রিপোর্টগুলো তারা পর্যালোচনা করে তারা দেখছেন যে এই অভিযোগের অধিকাংশই বিদেশি নাগরিকদের বিরুদ্ধে আসে এবং সেই কারণেই একটি সরকারের উপরও চাপ বাড়ছে যে জাপানকে তারা নিজেদের মতো যেভাবে রাখতে চান, সেটি যদি রাখতে হয় তাহলে আসলে এই আইন কানুন আরও বেশি কঠোর করা উচিত এবং সেই কঠোর নিয়ম কানুনের মধ্যে বিদেশিদেরকেও রাখা উচিত এবং তাদেরকে নিয়ম পালনে বাধ্য করা উচিত। কাজেই এটি একদিকে যেমন জাপানের জনসাধারণের চাপ রয়েছে, তেমনি সরকারে এখন যারা আছেন তারা যেহেতু ডানপন্থী সরকার এবং জাপানে একটি স্লোগান ছিল গত নির্বাচনে, নতুন একটি পার্টি তারা স্লোগান দিয়েছিল জাপানিজ ফার্স্ট। অর্থাৎ নানাবিধ চাপের কারণে কিন্তু এই বিদেশিদের জন্য আস্তে আস্তে জাপানের জীবন, জাপানের আইন কানুন কঠিন হচ্ছে। কিন্তু সেই কঠিনের মধ্যেও কিন্তু অনেকেই আছেন, অনেকেই থাকবেন, অনেকেই আসবেন। কিন্তু আমরা যারা বাংলাদেশি প্রবাসী রয়েছি, আমরা যারা বাংলাদেশের মানুষ, তারাও একসময় নিজের দেশকে উন্নত দেশে দেখতে চাই। একসময় নিজের দেশ এমন উন্নত দেশ হবে, সেটিও আমরাও স্বপ্ন দেখি। তো আজকে আসলে এই বিষয়ে আর বিস্তারিত আলোচনা করতে চাই না নিজের দেশ সম্পর্কে। আজকে 14ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এই স্বাধীনতার 54 বছর পরে আবারও একটি কথাই বলতে চাই যে আসলেই আমরা যেই বাংলাদেশ দেখতে চাই, এই তরুণ প্রজন্ম যেই বাংলাদেশ দেখতে চায়, স্বাধীনতার পরে আবার যে জুলাই গণ অভ্যুত্থান হলো, যেই স্বপ্ন নিয়ে, যেই চেতনা নিয়ে এবং যেই বাংলাদেশ দেখতে চায়, সেই বাংলাদেশের পথে আমরা আসলে কতটুকু এগোচ্ছি। নিশ্চয়ই আপনারা এর উত্তর খুঁজে বের করার চেষ্টা করবেন। আজকে পর্যন্তই, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।